আর নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো আবাস যোজনার সমীক্ষা ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। করণদিঘির দিকে আমরা নজর রাখবো, কারণ বেনিয়মের প্রতিবাদ করায় সেখানে বেধড়ক মারধর। ঠিক কি অবস্থা তৈরি হয় দেখো। আর দেখুন সিসি ক্যামেরা ফুটেজ, করণদিঘির এই ঘটনা যেখানে রীতিমতো লাঠি উঁচিয়ে মার, ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। ঠিক এরকম ভাবেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যা ধরা পড়েছে সিসি ক্যামেরা, এবং যা জানা যাচ্ছে সমীক্ষকদের ভুল বোঝানোর অভিযোগ উঠছে। ভুল বোঝানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিবাদ করায় মারধর, দোকান ভাঙচুর যা দেখা যাচ্ছে সিসি ক্যামেরায়। সমীক্ষকরা এলাকা ছাড়ার পরেই হামলার অভিযোগ, হামলা পাল্টা মারধরে উত্তপ্ত হয় পরিস্থিতি। ঠিক যে কথা বলছিলাম, একাধিক দোকানে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। क्या ढुका दे रहा है, क्या ढुकर सब चले गए लोग, सब चले गए ढुकर ढुकर ना बस बात আপনি আপনারা কি আবাস যোজনার ঘর পেয়েছেন? না, পাইনি আমরা। আপনাদের কেমন বাড়ি? আমাদের কাছে বাড়ি আছে, তিন বাড়ি। হ্যাঁ, তো ওরা কেন এসেছিল আপনার বাড়িতে? যেন হয় না, আমি ওই বাড়ি দেখাবো, ওই বাড়ি দেখাবো, ওদের তো কাজই ওটা। মানে আপনাদের বাড়িটা দেখাচ্ছিল না, সার্ভে করতে গেছিল? হ্যাঁ, অনেকদিন গেছে। তখন আপনি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আমি বলেছি তোরা কেন আসবে, অফিসাররা আসবে, অফিসাররা দেখে যাচ্ছে, অফিসাররা আসবে। হ্যাঁ, তখনই মারধর করেছে? তখনই ওরা মারধর করেছে। আমাকে মেরেছে মজিবুলের ছেলে, মজিবুল, আর মজিবুলের ভাই সৌরভ। আমাদের পাড়াতে আমাদের ব্লক থেকে দুইজন ব্যক্তি ইনকোয়ারি যায়। ইতিমধ্যে ওই অফিসারদের সঙ্গে আমাদের প্রাক্তন যে মেম্বার ছিল মজিবুল, শেখ মজিবুল, ওনাদের সঙ্গে ওদের বাড়ি নিয়ে যায়, বিবি আসমার বাড়িতে। তো বিবির আসমা বাড়ি না দেখিয়ে ও দেখাচ্ছিল বিবি আসমা বিবির ছেলের বাড়ি দেখাচ্ছিল। ওনার ছেলের বাড়ি পাকা, ছেলের বাড়ি দেখছিল, ওনার বাড়ি কাঁচা। এর আগে বিগততে মেম্বার ছিল, ওরা অনেক কিছু করেছিল, মানুষকে লুটপাট করে খাচ্ছিল। এই হচ্ছে ওনাদের কাজ। এরা কিন্তু একটা প্ল্যানিং করেছিল বিদ্যুতের হ্যান্ডেল গিরিয়ে দিয়ে, তারপরে মোটামুটি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে, বিচ্ছিন্ন করার পরে এসে ওই দোকানে চড়া হয়। অন্যদিকে তুফানগঞ্জের একটা ছবি আপনাদের দেখাবো, সেখানেও আবাসের জন্য বিক্ষোভ। আবাস তালিকায় নাম নেই, বিক্ষোভের ছবি। তুফানগঞ্জ পঞ্চায়েত অফিসে একেবারে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ। তুফানগঞ্জ 1 নম্বর পঞ্চায়েতের চিলাখানায় বিক্ষোভের ছবি। সমীক্ষায় বেনিয়ম করে নাম বাদের অভিযোগ উঠছে, আর অভিযোগ উঠছে প্রধানকে বারবার জানানো হয়েছে, তারপরেও সুরাহা মেলেনি। তালা কেন ঝুলালেন? কেন ঝুলালাম? ঘর নাই, ঘর দিবে। এর আগে মেলাবার কমপ্লেন করেছি, 2 বার তালা মারলাম, এইবার ভাই লজ্জা নাই পঞ্চায়েত প্রধানের। এই জন্য আবার আসি, আজকে তালা মেরেছি। যতক্ষণ ভিডিওর লোক আসবে না, আমার ঘরে ছাড়বে হবে না, ততক্ষণ আমরা তালা খুলবো না। আমরা কত কয়টা বুথে ঘরের নাম নেই? 2টা বুথের ঘর নাই। যারা 2018 সালে সার্ভেটা করেছিল তাদের কিন্তু টেকনিক্যাল ভুলের জন্য এই বুথগুলির বেনিফিশিয়ারিরা নামগুলো থেকে বঞ্চিত হয়েছে। এই বেনিফিশিয়ারিগুলো যখন তাদের সার্ভে নাম নেই, তারা হতাশাগ্রস্ত হয়ে একদম প্রাপ্য ব্যক্তি, তারা প্রত্যেকেই ঘর পাওয়ার যোগ্য। তাদের ঘর লিস্টের নামটা না থাকার দরুন তারা চিলাখানা গ্রাম পঞ্চায়েতে ভিডিও এসে কি আশ্বাস দিলেন, আবারও আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এই তথ্য আকারে একটা লিস্ট করতে হবে। আমরা সেটাকে বিডিও অফিসে ফরওয়ার্ড করব, সেই বিডিও সাহেব সেটা ডিএম অফিসে পাঠাবে। দেখাচ্ছিলাম আপনাদের আবাস নিয়ে দিকে দিকে বিক্ষোভের ছবি, নানা অভিযোগ, পাল্টা অভিযোগ। কিন্তু এরই মাঝে একটা অন্যরকম ছবি দেখাবো, মালদার ছবি দেখাবো। প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ঠিক কোন জায়গায় থাকেন দেখুন। একেবারে ভাঙাচোরা একটা ঘর, সেখানে বসবাস করেন। কিন্তু না, তিনি যেহেতু প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান, তৃণমূল নেতা, তাই তিনি আবাসে ঘর চাননি। পুরাতন মালদায় তৃণমূল নেতার বিড়ম্বনা, একেবারে ভাঙাচোরা বাড়িতেই নেতার বাস, কিন্তু প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান হওয়া সত্ত্বেও তিনি আবাসে ঘর চাননি। দিনমজুর মহিলার হয়ে ঘরের সওয়াল
বিজেপি পর্যন্ত করেছে। বিডিওকে জানিয়ে ব্যবস্থার আশ্বাস বিজেপির পঞ্চায়েত প্রধানের। আমি 2 বছর প্রধান ছিলাম টিএমসি দলের তা আপনি লেবারি কেন করছেন? ওই যে ঘর বাড়ি কিছু নাই, ভাঙা ছিল ঘর বাড়ি আমার বাড়িও নেই? না, আপনি তো প্রধান ছিলেন, তো কেন বাড়ি ঘর করতে পারেননি? আমি লোকের জন্য আমি কাজ করে দিয়েছি, আচ্ছা। আমার জন্য আমি কিছু করতে পারিনি। তো সরকারি বাড়ি পেলে বাড়ি নেবেন? হ্যাঁ নিব, জমা দিয়েছিলাম লেখে, কিছু হয়নি। 18 সাল পর্যন্ত উনি প্রধান ছিলেন, কিন্তু বর্তমানে আমি গত 1 মাস আগেও দেখা করেছিলাম, তার অবস্থা কিন্তু শোচনীয় আর কি। এখন দিনমজুরের কাজও করছেন। এটা আমি কর্তৃপক্ষকে জানাবো খুব কী করা যায় আর কি। যেহেতু ওর বাড়ি বা ঘর হয়নি, এটা কিন্তু আমার জানা ছিল না, উনিও আমাকে কিছু বলেননি। এখন আমি চেষ্টা করব তার কীভাবে ঘরটাকে মানে পাওয়ার ব্যবস্থা করতে হবে আর কি। উনি অ্যাপ্লাই করেছেন, ঘরে থেকে ঘর দিচ্ছেন, চায়ের দোকান করেন আর দিনমজুরের কাজ করেন। বর্তমানে এখন এই রোগের একটা ফিট হয় কাজ হচ্ছে, জায়গাটা দিচ্ছে। আমার প্রচন্ড খারাপ লাগছে, একটা প্রাপ্ত প্রধানে উনি ঘর বাড়ি পা। আর এবার নজর রাখবো আদালতে অপার বিচ্ছেদ। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নেই পার্থ চট্টোপাধ্যায়ের। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবিতে রীতিমতো চাঞ্চল্য। আদালতে অপার বিচ্ছেদ, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। আরো ডিটেল নেব মৈত্রেয়ীর কাছ থেকে। মৈত্রেয়ী, সোনিয়া, দেখো, আজকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রাথমিক যে মামলা রয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে মামলা ইডির রয়েছে, সেই মামলার জামিনের আবেদনের শুনানি ছিল বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি সূর্যকান্তের এজলাসে। এবং সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহাতগি তিনি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন জানান এবং সেখানে স্পষ্টতই উল্লেখ করা হয় যে 28 মাস ধরে তিনি জেলে রয়েছেন এবং তিনি তার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। টাকা উদ্ধার হয়েছিল 2 নম্বর অ্যাকিউজ অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেছেন। এবার যখন বিচারপতিরা জিজ্ঞেস করেন যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি কে এবং তার কি সম্পর্ক, সেখানেই মুকুল রোহাতগির তরফ থেকে বলা হয় যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি একজন অভিনেত্রী এবং তার সঙ্গে আলাদা করে কোনো সম্পর্ক নেই। তিনি নাম করেছেন পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু তার বাড়ি থেকে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোন রকমের টাকা উদ্ধার হয়নি। তিনি মন্ত্রী বলে তাকে আটক করে রাখা হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও কিন্তু তিনি উল্লেখ করেন। আজকের যে শুনানি ছিল তাতে শুনানির যে মামলা সেটি আগামী সোমবার পর্যন্ত পেছানো হলেও বিচারপতিরা পিছিয়ে দিয়েছেন, কিন্তু চোখা সওয়াল জবাব কিন্তু শোনা গিয়েছে একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহাতগি এবং অন্যদিকে ইডির আইনজীবী এসভি রাজুর তরফ থেকে। একদিকে তাকে দ্বিতীয়বারের জন্য কাস্টাডিতে নিয়েছে, অন্যদিকে তখন আবার কিন্তু এসভি রাজু তার তরফ থেকে বলা হয় যে এটা অত্যন্ত বড় স্ক্যাম, এটাকে ছোট করে দেখার কিছু নেই এবং এই 50,000 যারা চাকরিতে যারা চাকরি হারিয়েছেন বা চাকরির যোগ্য হওয়া সত্ত্বেও যারা চাকরি পাননি তাদের কথা ভেবে রায় দেওয়া উচিত। এরপরেই যদিও আদালতের তরফ থেকে ইডিকে প্রশ্ন করা হয় যে কনভিকশন রেট আপনাদের কত, এবং সেখানে ইডিকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে আজ। তবে সব মিলিয়ে মামলার শুনানি পিছিয়েছে সোমবার পর্যন্ত। সেদিন পার্থ চট্টোপাধ্যায় কতদিন ইডি, কতদিন সিবিআই এবং কতদিন জেল হেফাজতে রয়েছেন সেই সমস্ত বিস্তারিত রিপোর্ট আদালত তলব করেছে। বেশ।